2011 থেকে 2026 পশ্চিমবঙ্গের শাসনের ইতিহাসে এই 15টা বছর কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজকে আমরা একটা বিস্তারিত রিপোর্টের উপর ভিত্তি করে ঠিক সেই সময়টাকেই একবার ফিরে দেখব, তার একটা সাংবিধানিক আর নিরাপত্তা সংক্রান্ত পর্যালোচনা করব। দেখুন, পুরো সময়টাকে যদি একটা লাইনে বুঝতে হয় তাহলে হয়তো জাতীয় মানবাধিকার কমিশনের এই মন্তব্যটা সবচেয়ে সঠিক। একটা আদালত নিযুক্ত কমিটি যখন এই কথাটা বলে তখন বোঝা যায় যে প্রাতিষ্ঠানিক সংঘাত ঠিক কতটা গভীরে পৌঁছেছিল। আসলে 2011 থেকে 2026 সাল পর্যন্ত এই সময়টাকে যদি চিহ্নিত করতে হয় তাহলে তিনটে জিনিস বলতেই হবে: কেন্দ্র আর রাজ্যের মধ্যে তীব্র সংঘাত, লাগাতার রাজনৈতিক হিংসা, আর এমন সব ঘটনা যেখানে বিচার বিভাগকে বারবার হস্তক্ষেপ করতে হয়েছে, যা আগে কখনো দেখা যায়নি। তো মোটা দাগে যদি দেখি, চারটে বড় চ্যালেঞ্জ বারবার ফিরে ফিরে এসেছে। 1. ধর্মীয় মেরুকরণের রাজনীতি আর তাকে ঘিরে আদালতের হস্তক্ষেপ। 2. রাজনৈতিক হিংসা, যা প্রায় একটা সিস্টেমের চেহারা নিয়েছিল। 3. কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে সাংবিধানিক সংকট। আর 4. ওমঝম দুর্নীতির অভিযোগ। আর এই সবকিছু নিয়ে কিন্তু রাজ্য, কেন্দ্রীয় সংস্থা আর আদালত বারবার মুখোমুখি হয়েছে। চলুন তাহলে প্রথমটা দিয়েই শুরু করা যাক, ধর্মের রাজনীতি। এই সময়ে সরকারের এমন কিছু পদক্ষেপ ছিল যা নিয়ে বড়সড় সাংবিধানিক প্রশ্ন উঠেছিল এবং মামলা শেষ পর্যন্ত আদালতে গড়ায়। এই বিষয়টা বোঝার জন্য দুটো কেস স্টাডি খুব জরুরি। দুটো ক্ষেত্রেই রাজ্য সরকারের নেওয়া সিদ্ধান্তকে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট অবৈধ ঘোষণা করে দেয়। এই টাইমলাইনটা একটু খেয়াল করে দেখুন, একটা প্যাটার্ন কিন্তু বেশ পরিষ্কার, তাই না? 2012 সালে ইমাম ভাতা দেওয়ার সিদ্ধান্ত আর 2017 সালে দুর্গাপূজার বিসর্জন নিয়ে বিধিনিষেধ, দুটো ক্ষেত্রেই রাজ্য সরকারের নির্দেশকে হাইকোর্ট বাতিল করে দেয়। এখান থেকেই বোঝা যায় সরকারের সিদ্ধান্ত আর বিচার বিভাগের পর্যালোচনার মধ্যে একটা ধারাবাহিক সংঘাত চলছিল। চলুন এবার প্রথম কেসটা, মানে ইমাম ভাতা নীতির বিষয়টা একটু বিস্তারিতভাবে দেখে নিই। এটা নিয়ে সাংবিধানিক বিতর্ক কিন্তু খুব বড় আকার নিয়েছিল। ঘোষণাটা ছিল যে ওয়াকফ বোর্ডের মাধ্যমে ইমামদের মাসিক 2,500 টাকা আর মুয়াজ্জিনদের 1,500 টাকা করে ভাতা দেওয়া হবে। আর এই টাকাটা সরাসরি আসবে রাজ্যের কোষাগার থেকে, মানে জনগণের ট্যাক্সের টাকা থেকে। সংঘাতটা ছিল ঠিক এই দুটো পয়েন্টে। একদিকে সরকার বলছিল এটা ইমাম মুয়াজ্জিনদের আর্থিক দুরবস্থা কাটানোর একটা চেষ্টা, আর অন্যদিকে যারা এর বিরোধিতা করছিলেন তাদের যুক্তি ছিল একেবারে সাংবিধানিক। তারা বলছিলেন জনগণের টাকা ব্যবহার করে একটা নির্দিষ্ট ধর্মের কর্মীদের ভাতা দেওয়া যায় না, এটা সংবিধানের ধর্মনিরপেক্ষতা আর সমতার নীতির বিরোধী। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট কি রায় দিল? আদালত খুব পরিষ্কার করে বলে দিল যে এই সরকারি আদেশ সংবিধানের দুটো মূল ধারাকে লঙ্ঘন করছে। এক হল আর্টিকেল 14, যা আইনের চোখে সবাই সমান বলে, আর 2 হল আর্টিকেল 15, যা ধর্ম, বর্ণ, লিঙ্গের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না বলে। আদালত বলল এটা একটা ধর্মীয় অনুদান, যাকে কোনোভাবেই ন্যায্যতা দেওয়া যায় না, তাই এই নীতি বাতিল। আচ্ছা, ধর্মের রাজনীতি থেকে এবার আসি দ্বিতীয় বিষয়টাতে, আর সেটা হলো নির্বাচনী হিংসা। পশ্চিমবঙ্গে বিশেষ করে পঞ্চায়েত বা পৌরসভা, মানে একদম তৃণমূল স্তরের নির্বাচনে এই হিংসাটা একটা কাঠামোগত সমস্যায় পরিণত হয়েছিল। এই 10 বছরের টাইমলাইনটা একটা খুব উদ্বেগজনক ছবি তুলে ধরে। দেখুন, 2013 পঞ্চায়েত ভোটে ব্যাপক সংঘর্ষ আর হত্যাকাণ্ড। 2018তে তো একটা রেকর্ডই হয়ে গেল, প্রায় 34% আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হল না। ভয়ের চোটে কেউ মনোনয়নই জমা দিতে পারেনি বলে অভিযোগ ওঠে। আর 2023-এ এসে নির্বাচন সম্পর্কিত হিংসায় অন্তত 55 জনের মৃত্যু হয়। পরিস্থিতি এতটাই গম্ভীর ছিল যে দেশের সর্বোচ্চ আদালত, মানে সুপ্রিম কোর্টকে পর্যন্ত বলতে হলো নির্বাচন হিংসার লাইসেন্স হতে পারে না। এই একটা মন্তব্য থেকেই বোঝা যায় গণতান্ত্রিক প্রক্রিয়াটা কতটা বিপন্ন হয়ে পড়েছিল। এরপর আমরা যে বিষয়টাতে আসব সেটা হলো যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে সংঘাতের। এই সময়টাতে রাজ্য সরকার আর কেন্দ্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্কটা এতটাই খারাপ হয়েছিল যা আগে কখনো দেখা যায়নি। কয়েকটা ঘটনা মনে করলেই ছবিটা পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন 19 সালের সেই ঘটনাটা, যখন চিটফান্ড তদন্তে সিবিআইকে কলকাতা পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ ওঠে, কেন্দ্র রাজ্য সংঘাত একেবারে চরমে পৌঁছে যায়। বা ধরুন কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর ধর্নায় বসা, কিংবা রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের লাগাতার সংঘাত, এই সবকিছুই কিন্তু সাংবিধানিক সম্পর্কের অবনতির ইঙ্গিত দেয়। এবার চতুর্থ এবং শেষ বিষয়, দুর্নীতি। আর শুধু দুর্নীতি নয়, অভিযোগ হল এই দুর্নীতির টাকা কিভাবে রাজনৈতিক ক্ষমতা ধরে রাখতে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই টাকার সঙ্গে রাজনীতির সম্পর্কটা ঠিক কী? মূলত 4টে বড় কেলেঙ্কারির কথা বারবার উঠে এসেছে
যেগুলোর তদন্ত করছে সিবিআই বা ইডির মতো কেন্দ্রীয় এজেন্সিগুলো। এসএসসি নিয়োগ দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার আর রেশন বন্টন দুর্নীতি, প্রত্যেকটা ক্ষেত্রেই অভিযোগের আঙুল উঠেছে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের দিকে। রিপোর্টটাতে একটা মারাত্মক অভিযোগ করা হয়েছে। বলা হচ্ছে এই দুর্নীতি শুধু ব্যক্তিগত লাভের জন্য নয়, এর পেছনে একটা গোটা সিস্টেম কাজ করেছে, একটা চক্রের মতো। কিভাবে? প্রথমে বিভিন্ন কেলেঙ্কারি আর পাচারের মাধ্যমে বিপুল অঙ্কের কালো টাকা তৈরি করা, তারপর সেই টাকা শেল কোম্পানি বা হাওয়ালার মাধ্যমে পাচার করে স্থানীয় রাজনৈতিক নেটওয়ার্কের শক্তিশালী করা, আর শেষে সেই টাকা আর পেশি শক্তি ব্যবহার করে নিজেদের আধিপত্য কায়েম রাখা। তো এই পুরো আলোচনাটার পর স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, ভবিষ্যতের পথটা কি? এই 15 বছরের ঘটনাক্রম আমাদের সামনে কিছু খুব মৌলিক সাংবিধানিক প্রশ্ন তুলে দিয়ে গেছে। আর সেই প্রশ্নটা হল, যখন কোনো রাজ্যের প্রাতিষ্ঠানিক কাঠামো, সেটা পুলিশ হোক বা প্রশাসন, তার বিরুদ্ধে বারবার পক্ষপাতিত্ব বা হিংসার মতো গুরুতর অভিযোগ ওঠে, তখন সংবিধানকে রক্ষা করার জন্য বিচার ব্যবস্থা বা যুক্তরাষ্ট্রীয় হস্তক্ষেপের ভূমিকা ঠিক কতটা হওয়া উচিত? এই প্রশ্নটার মধ্যেই হয়তো লুকিয়ে আছে গণতান্ত্রিক শাসনের ভবিষ্যতের অনেক উত্তর।